चार जुग परिताप तुम्हारा हे परिषद जगत उजियारा। তুলসীদাস রচিত হনুমান চল্লিশার এই চৌপাঙ্গটি না জানি আমরা কতবার পড়েছি। এই চৌপাঙ্গের অর্থ হলো 4 যুগ ধরে তোমার অর্থাৎ হনুমানজির প্রতাপ বর্তমান থাকে, অর্থাৎ হনুমানজি এই কলি যুগেও বর্তমান আছে। কিন্তু আপনাদের মনে একটি প্রশ্ন আসে যে ভগবান হনুমান কি সত্যি আজও বেঁচে রয়েছেন? এটা অনেকে প্রশ্ন করেন যে আদৌ কি রামায়ণে বর্ণিত চরিত্রগুলি বাস্তবে ছিল না সেগুলো কাল্পনিক। আজকে আমরা এই সম্পূর্ণ ভিডিওটির মাধ্যমে জানার চেষ্টা করব আদৌ কি রামায়ণের সেই চরিত্রগুলি সত্যি বাস্তব ছিল একসময়। হনুমান মহাবলী হনুমান তিনি কি আজও বেঁচে আছেন? থাকলে তিনি এখন কোথায় রয়েছেন? সবটা বলবো। সবটা জানতে অবশ্যই বিনা স্কিপ করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন, কারণ সম্পূর্ণ ভিডিওটি খুব ইন্টারেস্টিং হয়েছে। এবং দ্বিতীয় পৃথিবীর চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন, তাহলে প্রতিনিয়ত এই রকম ধরনের ভিডিওর সবার আগে নোটিফিকেশন আপনার ফোনে পৌঁছে যাবে। তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক আজকের সম্পূর্ণ। রাবণের যুদ্ধে একবার রামজি সমেত গোটা বানর সেনা প্রচন্ড ভাবে আহত হয় এবং লক্ষণ প্রাণ হারাতে বসে। হনুমানজির ওপর দায়িত্ব পড়ে হিমালয় থেকে সঞ্জীবনী বুটি আনে। হনুমানজি সঞ্জীবনী বুটি সঠিকভাবে না চিনতে পেরে গোটা গন্ধবাদন পর্বত তুলে নিয়ে চলে আসে। গোটা পর্বত তুলে আনবার সময় সেই পর্বতের কিছু অংশ 5টি জায়গায় পড়ে যায়। এই পর্যন্ত গল্পটি সবারই আশা করি জানা। এবার বাকিটা আমি বলছি। আপনারা সবাই জানেন রাম রাবণের যুদ্ধ স্থল হচ্ছে শ্রীলঙ্কা। পর্বতের টুকরো যে জায়গায় পড়েছিল সেই 5টি জায়গা বর্তমানে শ্রীলঙ্কায় অবস্থিত। এই 5টি পর্বতকে একসঙ্গে সঞ্জীবনী ড্রপ বলা। ঠিক সেই রকমের এক পর্বতের সন্ধানাদি আপনাদের দিচ্ছি। এবার শ্রীলঙ্কার কুরুনেগালা জেলার হিরিপিতিয়া গ্রামে অবস্থান করছে দলুকাণ্ড পর্বত। এই পর্বতের কিছু আশ্চর্যজনক বৈশিষ্ট্য রয়েছে। এই পর্বতের উদ্ভিদগুলোর বৈশিষ্ট্য ভারতের হিমালয় পর্বতমালার সঙ্গে মিলে যায়। এই পর্বত ভেষজ গাছে পরিপূর্ণ, যা যে কোনো জটিল রোগ নিরাময় অব্যর্থ বলে বিশ্বাস করা। হিমালয় থেকে কয়েক হাজার মাইল দূরে হিমালয়ের বৈশিষ্ট্য সম্পন্ন পর্বত পাওয়া সত্যি আশ্চর্য। আরো 4টি শ্রীলঙ্কার পর্বত যেখানে গন্ধবাদন পর্বতের অংশ পড়ে গিয়েছিল তা হলো উত্তর শ্রীলঙ্কার জাফনায় কাচ্ছাতিভু দ্বীপ আছে, সেখানে মান্নারের কাছে থাল্লাডি, অনুরাধাপুরা এবং পল্লন্না রুয়ার মধ্যে রীতিগালা এবং উনুয়াতুয়া রুমাস্তালা। আজ থেকে সহস্র শতাব্দী বছর আগে লেখা রামায়ণ কারো পক্ষে অযোধ্যায় বসে থেকে শ্রীলঙ্কার ভৌগোলিক চিত্র পাওয়া সম্ভব ছিল না। সাধারণ বুদ্ধি অন্তত এটাই বলে, রামায়ণ যদি কাল্পনিক কোনো গল্প হয় তাহলে কি করে একজন অযোধ্যায় বসে সহস্র মাইল দূরে শ্রীলঙ্কায় ভৌগোলিক চিত্র নির্ভুলভাবে তার লেখায় বর্ণনা করতে পারেন? একটু ভেবে দেখবেন। ভেবে যা আসবে মনে তা কমেন্ট সেকশনে আমাকে জানান। এবার আসি ভারতের অন্ধ্রপ্রদেশের লেপাকি সহ মালয়েশিয়া, শ্রীলঙ্কা, থাইল্যান্ড সহ বিভিন্ন বিশালাকার পদচিহ্নের হদিশ পাওয়া গিয়েছে এই বিষয়ে। প্রত্নতত্ত্ববিদের মত অনুযায়ী এই পদচিহ্নগুলি কয়েক লাখ বছর, যা রামায়ণের সময়কালকে নির্দেশ করে। এই পদচিহ্নগুলো আকারে এতটাই বড় যে এগুলো মানুষের পদচিহ্নর মতো দেখতে মনে হলেও এর বিশাল আকৃতি দেখে মনে হয় এটি কোনো সাধারণ মানুষের পদচিহ্ন নয়। অনুমান করা হয় এটি হনুমানজির পদচিহ্ন। এর ওপর আরো একটি প্রশ্ন আসে, পদচিহ্নগুলির আকৃতি বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম। এর উত্তরে বলা যায় যে হনুমানজির অনিমা ও গরিমা সিদ্ধির প্রয়োগে বিভিন্ন সময় তার দেহের আকৃতি বড় বা ছোট করবার যে ঘটনা রামায়ণে বর্ণিত রয়েছে তাই তার পদচিহ্ন বিভিন্ন জায়গায় আকৃতি বিভিন্ন রকমের দেখা। এই পায়ের ছাপগুলো কোনোটা বিশাল আকার মানুষের, এ ব্যাপারে কারো কোনো সন্দেহ নেই। আরও ভারত ও শ্রীলঙ্কায় যে সমস্ত পায়ের ছাপগুলি বর্তমান সেগুলো সবগুলোই রামায়ণের কোনো না কোনো অংশে বর্ণিত গল্পের যে স্থান তার খুব কাছে অবস্থান করছে। এইসব প্রমাণ দেখে কি ভাবছে? গোটাটাই কাকতালীয়, নাকি রামায়ণ শুধুমাত্র কাল্পনিক একটি গল্প আর হনুমানজির অমরত্ব প্রাপ্তিও একটি মন ভোলানো গল্প? কি বলবেন, হনুমানজি কি আজও আমাদের মধ্যে রয়েছেন? সিদ্ধান্ত কিন্তু আপনি। সিদ্ধান্ত যাই হোক কমেন্ট সেকশনে লিখতে দিন।
এবার আসি, রামচন্দ্র স্বর্গলোক ফিরে যাওয়ার পর হনুমানজি মনের কষ্টে অযোধ্যা থেকে দক্ষিণ ভারতে চলে আসে। সেই সময় তিনি শ্রীলঙ্কার মাথাঙ্গ নামক উপজাতির কাছে কিছুদিন ছিলেন। এই উপজাতির লোকেরা বিভীষণের বংশধর বলে মনে করা হয়। এই উপজাতির লোকেরা হনুমানজিকে অনেক শুশ্রূষা করেছে। তাদের সেবায় মুগ্ধ হয়ে হনুমানজি সেই উপজাতির লোকের ব্রহ্ম জ্ঞান দান করে। হনুমানজি কথা দেন তাদের পরবর্তী প্রজন্মকে ব্রহ্ম জ্ঞান দিতে প্রতি 41 বছর পর পর তিনি ফিরে আসবেন। ঠিক সেই অধিবাসীদেরই একটি সমীক্ষা করে শ্রীলঙ্কার ACTUU নামে এক ধার্মিক সংগঠন, তারা সেখান থেকে একটি লিখিত আকারে লগ বই উদ্ধার করে। সেখানে হনুমানজির সঙ্গে সেই উপজাতির লোকেদের কথোপকথন ও হনুমান লীলা লিপিবদ্ধ রয়েছে। ওই সংস্থা সেই কথোপকথন অনুবাদ করার চেষ্টা করছে। হনুমানজি সেই উপজাতিদের মধ্যে শেষ এসেছিলেন নাকি 2014 সালে। সেখানেই চরণ পূজা এবং সাক্ষাৎ হনুমান পূজা অনুষ্ঠিত হয় সেই সময়। আর যে স্থানে এই দুটি অনুষ্ঠান সংগঠিত হয় সেই স্থানকে বলা হয় হনুমণ্ডল। হনুমানজি যখন তাদের মধ্যে ছিলেন তখন এক ব্যক্তি একটি ছবিও তুলেছিলেন, কিন্তু ছবিটি খুবই অস্পষ্ট। দেখুন সামনে ভেসে উঠছে। ওই স্থানে হনুমানজি আবার 2055 সালে পদার্পণ করবেন। অপেক্ষায় আপনি আমি দুজনেই। ওই উপজাতির প্রধানের দাবি এই বিষয়। সেই আধ্যাত্মিক ধার্মিক সংগঠন ACTUU এর দাবি আজ পর্যন্ত কোন বৈজ্ঞানিক সংগঠন ভুল বলে দাবি করতে পারে, বরং তাদের অনুসন্ধান চলছে একদম বৈজ্ঞানিক উপায়ে এবং সেই লগ বইয়ের অনুবাদের প্রথম খণ্ড তারা প্রকাশও করেছে। এত কিছু রিসার্চের পর কি আপনার মনে হয় না যে হনুমানজি আজও জীবিত? সিদ্ধান্ত কিন্তু আবারও আপনার। এরপর হনুমানজির একটি জীবন্ত ছবি আছে যা ইন্টারনেট দুনিয়ায় ভাইরাল হয়েছে। কৈলাসের মানস সরোবরের তীর্থযাত্রার কথা আপনাদের সকলেরই জানা। সেখানে যেতে গেলে ভারত সরকার তীর্থযাত্রীদের পূর্ণ ডাক্তারি পরীক্ষা করে তবেই তীর্থযাত্রার ছাড়পত্র দেওয়া হয়। ঠিক সেই রকমই কর্ণাটকের 3 বন্ধু মানস সরোবরের ছাড়পত্র পেয়ে তীর্থে যায়। সেখানেই তারা ঘুরতে ঘুরতে এক পাহাড়ের গুহার সামনে আসে। তারা লক্ষ্য করে যে পাহাড়ের এক গুহা থেকে আলোর জ্যোতি বেরোচ্ছে। তাদের মধ্যে থেকে এক বন্ধু সেই গুহার দিকে এগিয়ে যায় এবং ক্যামেরা বের করে গুহার ভেতরে ছবি তোলার সঙ্গে সঙ্গে সেই ব্যক্তির মৃত্যু হয়। পরে তার বন্ধুরা সেই ক্যামেরার রিলটি প্রকাশ করতে সবাই হতবাক। সেখানে দেখা যাচ্ছে হনুমানজির মতো দেখতে কোনো এক প্রাণী হাতে কোনো এক বই পড়ছেন। দেখুন ওপরে ছবিটি ভেসে উঠছে, এই ছবিটি সেখানে ছিল। প্রাণীটির যে লেজ দেখা যাচ্ছে সেটা আধপোড়া। বইটি আর কোনো বই নয়, বইটি রামায়ণ। সব দেখে শুনে বোঝা যায় ছবিটি আর কারণ ছবিটি মহাবীর। এবার অনেকে বলবেন যে ওই ব্যক্তির মৃত্যু আকস্মিক, ছবিটি এডিটিং করা, অনেক কিছু। এর উত্তরে বলা যায় কৈলাস ধাম যেতে গেলে ভারত সরকার দ্বারা তীর্থযাত্রীদের পুরোপুরি ডাক্তারি পরীক্ষা করিয়ে তবে ছাড়পত্র দেওয়া হয়ে থাকে। তাই সেই মৃত ব্যক্তিরও যথাযথ ডাক্তারি পরীক্ষা করে তবেই ছাড়পত্র দেওয়া হয়েছিল। মাথায় রাখবেন যে খুব ভালোভাবে শারীরিক সুস্থ না হলে ছাড়পত্র দেওয়া হয় না। তাহলে সেই রকম সাবলীল এক ব্যক্তির আকস্মিক মৃত্যু সত্যি আশ্চর্যের। আর 1998 সালের আজকের মতো এত ভালোভাবে ছবি এডিটিং কিন্তু করা সম্ভব ছিল না। ওপরে যে ছবিটি আবারও ভেসে তুলছে দেখুন, ছবিটি 1998 সালে এতটা নিখুঁত এডিটিং কিন্তু কখনোই সম্ভব নয় যদি আপনারা এডিটিং বলে ভাবেন তবে। তাই সব দিয়ে বিচার করলে বোঝা যায় যে ছবিটি একদম অকৃত্রিম। হনুমানজির আজও আমাদের মধ্যে বেঁচে থাকার এই জলজ্যান্ত উদাহরণ। আপনার কি মনে হয় না যে হনুমানজি অমর? সিদ্ধান্ত নিন, কমেন্টে জানান। আপনার কমেন্টের অপেক্ষায় থাকবো। আশা করি সম্পূর্ণ ভিডিওটি ভালো লাগলো। এরপরও আরো বেশ কিছু প্রমাণ রয়েছে যেটি আমরা এই হনুমানজি এখনো বেঁচে রয়েছেন এই পর্বের দ্বিতীয়তে দেব। সেই ভিডিওটির নোটিফিকেশন পেতে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অল করুন, তাহলে সবার আগে আপনার সেই ভিডিওটির নোটিফিকেশন পৌঁছে যাবে। দেখা হবে সেই ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হনুমানজির আশীর্বাদী হাত আপনার মাথায় পড়ুক। আগামী দিনগুলি ভালো করে কাটান। ধন্যবাদ।